বাংলাদেশ বিশ্বকাপটা খেলবে না এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে আবার পাকিস্তান ঢুকে গেছে। তারা বলছে তারা বিশ্বকাপটা নাও খেলতে পারে এবং সেই জায়গাটায় বাংলাদেশের খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়টা অনেকে মানতে চাচ্ছেন না, কেননা বাস্তবতা বলছে বাংলাদেশের আর বিশ্বকাপ খেলার কোনো সমীকরণ নেই। আর যে কোনো বড় বড় ডিসিপ্লিনে আমরা দেখে থাকি যে বাংলাদেশ পরের ধাপে কিভাবে যাবে, সেক্ষেত্রে সমীকরণ মেলানো হয়। আদৌ কি কোনো সমীকরণ আছে কিনা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই। এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত ৭১ খেলা জগে। শুভ সকাল। দেখছিলাম কোহিনুর কর্নার রিপোর্ট, সেখানে বলা হচ্ছে এখনো বাংলাদেশের একটা সম্ভাবনা রয়েছে। শুরুতে বলছিলাম যে সমীকরণে আমরা সবসময় হিসাব নিকাশটা করি, আদৌ কি বাংলাদেশের আর খেলার কোনো সমীকরণ আছে কিনা? না, আপনি দেখেন গত ৩-৪ সপ্তাহ ধরে যেটা চলছে, মানে একদম নেটফ্লিক্সের সিরিয়ালগুলোর মতন, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে মানে এক একটা চরিত্র চলে আসছে এই চিত্রনাট্যে এবং এক একটা মোড় ঘুরছে। তো আমার সব কিছু দেখে মনে হচ্ছে যে মানে সব কিছু শেষ হইয়াও হইল না শেষ। এখনও যেটা বলছে ভারতীয় মিডিয়া, আমার মনে হয় যে এটা আসলে একটা মানে ওই মেন্টাল গেম চলছে এখন পিসিবি এবং আইসিসির সঙ্গে, যে পিসিবি একটা ট্রাম্প কার্ড রেখে দিয়েছে যে আমরা ভারতে আমরা ওয়ার্ল্ড কাপ নাও খেলতে পারি। তো আইসিসিও একটা ওভার ট্রাম্পের মতন তাদের হাতে রেখে দিয়েছে, তোমরা যদি না খেলো তাহলে তোমাদের জায়গায় বাংলাদেশকে ডাকবো। এবং বাংলাদেশের যে দাবি ছিল শ্রীলঙ্কায় খেলবে সবগুলো ম্যাচ, সেটা তখন বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো আমি আমার কাছে এটা মনে হয় যে আসলে খবর যেটা বললেন যে গরম করার জন্য এরকম মিডিয়ার এরকম বিভিন্ন ধরনের খবর কিন্তু আমরা ওপার এবং এপার থেকে সবসময় এটা দেখছি, এবং পাকিস্তান থেকেও যে তারা সুযোগ বুঝে এই মার্কেটটা দখল করতে চাচ্ছে। এক একটা নিউজ, এক একটা সোর্স, যার কোনো মানে কর্মকর্তার নাম প্রকাশ অনিচ্ছুক, এই ধরনের একটা দিয়ে সবাই এক একটা নিউজ করছে এবং এই পুরো হাইপ তৈরি করে রাখছে। আমার কেন জানি মনে হয় সজীব, এই যে ব্যাপারটি ভারত এবং পাকিস্তানের সঙ্গে, এবং পাকিস্তান খেলবে না, বয়কট করবে বাংলাদেশের সাপোর্টে, এইটা আমার মনে হয় যে একটা কৌশল এমন হতে পারে যে এটা একটা মার্কেটিং কৌশলও কিন্তু থাকতে পারে। আপনি এটা অবাক হওয়ার কিছু থাকবে না যে এই ম্যাচটি ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ 15 তারিখের যে ম্যাচটি, এই ম্যাচটিতে একটা হাইপ তোলারও কিন্তু এটা কাজ করবে। এবং আমরা দেখেছি এশিয়া কাপের আগে কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে তাদের ভিতরে একটা টানাপোড়েন ছিল, কৃত্রিমভাবে হাইপ তৈরি করে একটা মানে এইটার মার্কেটিংটা আরো বাড়িয়ে দেওয়া। এখানে কিন্তু আসলে বাংলাদেশ আমাদের এখান থেকে আমরা এখন যে অবস্থায় আছে, আমাদের আসলে কোনো কিছুই করার নেই। আমরা এখন শুধুই কেবলই দর্শক, এখানে আমাদের দেখে যাওয়া ছাড়া আসলে কিছু করার নেই। নিঃসন্দেহে সেটাই আমরা দেখছি যে ক্রিকেটাররা আসলে ঢিমেঢালাভাবে সময় কাটাচ্ছেন, কেউ গ্রামের বাড়িতে আছেন, ছুটিতে আছেন, তাদের এই মুহূর্তে বেঙ্গালুরুতে থাকার কথা ছিল। যে আলোচনাটা করছিলাম যে সঞ্জয় সাহা পিয়াল, যেই পাকিস্তান বলছে যে বাংলাদেশকে তারা সমর্থন জানাচ্ছে এবং সেই জায়গায় যদি তারা না খেলে আইসিসি বাংলাদেশকে সুযোগ করে দিবে, বাংলাদেশ আবার সেই জায়গাটা খেলবে, বাংলাদেশের জন্যই তারা বলছে যে একটা স্যাক্রিফাইস করবে। পাকিস্তানকে দেখে কি আদৌ মনে হয় তারা সেই জায়গাটা স্যাক্রিফাইস করবে? এবং তাদের বড় একটা অঙ্কের কিন্তু ক্ষতিপূরণও দিতে হবে। হ্যাঁ, কালকে আমি একটা নিউজ করছিলাম যে এমন যে শুধুমাত্র ভারতের ওই ম্যাচটি যদি পাকিস্তান বয়কট করে তাহলে তাদেরকে 38 মিলিয়ন ইউএসডি মানে এটা ফাইন করতে পারে। আপনি এটা মানে অনেক হিউজ অ্যামাউন্ট, প্রায় 450 কোটি টাকার মতন। তো এত করে আসলে আমার মনে হয় না এটা এত দরদ পাকিস্তানের নাই যে বাংলাদেশের জন্য তারা একদম খেলাটাই বর্জন করবে। একদম, এটা এখন যেটা করছে যে একটা সহানুভূতি অনেক দিন ধরে তোমাদের আমরা ছিলাম, এটা তো এখন পরিষ্কার যে পিসিবি এবং বিসিবি মিলে একটা এই আইসিসি এবং সবকিছুর বিরুদ্ধে একটা প্রবল প্রতিবাদ করার চেষ্টা করছে। সেটার কারণে এটা এখন পাকিস্তান হয়তো তাদের সাথে মানে শেষ মুহূর্তে থাকবে এইরকম একটা দেখানোর চেষ্টা করছে। তবে আমি কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার মনে হয় যে আপনি দেখেন এই পুরো ঘটনাটি নিয়ে আমাদের এখানে যেটা হয়েছে যে ক্রিকেটকেই একটা মানে বিপরীত মুখে দাঁড় করে দেওয়া হয়েছে, দেশপ্রেম ভার্সেস ক্রিকেট প্রেম। এবং এইখানে কিন্তু যদি সত্যি এমন কিছু অপশনটা চলে আসে যে পাকিস্তান বয়কট করলো, তখন বাংলাদেশকে অফার দিল, তখন কিন্তু ওইটা আবার একটা সামনে চলে আসবে এবং তখন একটা চরম পরীক্ষা দিতে হবে যে আসলে এখন আমরা কোনটা বেছে নেব। তখন কিন্তু আসলে আমার দেখার অপেক্ষায় থাকবে যে আমাদের এই সাপোর্টাররা কি বলে, কারা কি বলে, যে আমরা কোন দিকে যাব, আসলে আমরা খেলবো কিনা। তো এইটা আসলে পুরো একটা নাটকের মতন। এবং আপনি দেখেন যে এই যে আইসিসি থেকে আমাদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হলো না, প্রথম ধাপে দেওয়া হয়নি। আসলে আমার মনে হয় যে আমরা এখন বিশ্বকাপে একটা অনাহূত অতিথি, বিয়ে বাড়ির অনাহূত অতিথি। আমাদের কাছে আমাদেরকে কেউ ওয়েলকাম করছে না, আইসিসি অন্তত ওয়েলকাম করছে না। সেখানে আমাদের ক্রিকেটাররা যাচ্ছে না, আমরা সম্মানের কথা বলছি, আমরা নিরাপত্তার কথা বলছি। এখন কিভাবে আমরা কি সম্মান পাবো? আমাদের মিডিয়া সেখানে গেলে নিরাপত্তাটা পাবো? তা আমার মনে হয় সবকিছু মিলে একটা নাটক এবং
যেটা আমরা বললাম যে এই সব কিছু মিলে আমাদের নিয়ে একটা খেলা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে একটা খেলা হচ্ছে এবং সবাই এটা মজা নিচ্ছে। এটা আমার মনে হয় যে আমাদের এখন সুযোগ সময় এসেছে আমাদের নিজস্ব স্ট্যান্ড তৈরি করা এবং আমাদের নিজস্ব মতামত তৈরি করা। আপনার মতের সঙ্গে একটু মিলিয়ে বলতে চাই যে পাকিস্তান এক্ষেত্রে এই ক্রেডিটটা নিতে চাচ্ছে কিনা যে তোমাদের যখন দুঃসময় ছিল, কেউ পাশে থাকেনি, কেউ ভোট দেয়নি, সেই জায়গাটা কিন্তু আমরা অন্তত প্রতিবাদ জানিয়েছি। শুধুমাত্র ভারত দেখেই কিন্তু তারা হয়তো বা আজকে এই ধরনের কথা বলতে পারছে, ঝুলিয়ে রাখতে পেরেছে। অন্য দেশের লোক এটা কি সম্ভব ছিল পাকিস্তানের পক্ষে? আপনি পাকিস্তানের যে ভোটটা দিয়েছে বাংলাদেশের পক্ষে আসলে দিয়েছে, আপনি এটা কতটা বাংলাদেশের পক্ষে দিয়েছে আর কতটা ভারতের বিপক্ষে দিয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তাদের কিন্তু সবসময় একটা সব ফোরামেই তারা কিন্তু ভারতের বিপক্ষেই থাকে এবং সেই ফোরামে তাদের এখানে যদি বাংলাদেশ না হয় অন্য কেউ থাকতো এবং এগেনস্টে যদি ভারতের এরকম একটা ব্যাপার থাকতো তাহলেও কিন্তু তারা ভোটটি ওই দিকেই দিত। আমার মনে হয় এইটি একটা পাকিস্তানের এটা কূটনীতি, পাকিস্তানের পলিসি। এইখানে পাকিস্তানের সঙ্গে আমাদের জড়িয়ে আমাদের কতটা ভবিষ্যৎ আমরা আসলে কতটা এগোলাম কিংবা আমাদের ভবিষ্যৎ কি, আমার মনে হয় এটুকু ভেবে দেখা উচিত। আমরা যদি পাকিস্তানের এই সাপোর্টটা না পেতাম কিংবা পাকিস্তান যদি না করতো, হয়তো অন্য কোনো দল, আরও বেশি দল আমাদের সাপোর্ট করতো। তো ইন্টারন্যাশনাল ওই আইসিসির ফোরাম, আইসিসি টেবিলে কিন্তু আমাদের এখন সময় এসেছে বন্ধু বাড়ানোর। এবং আমি যদি বিসিবি বস যে আমিনুল ইসলাম বুলবুল তাকে যদি বলি, আপনি এখন কিন্তু যে সময়টা এসেছে, এখন কিন্তু অনলাইন অফলাইন সব চ্যানেলে আপনার বিভিন্ন বোর্ডের সঙ্গে আপনার আসলে বন্ধুত্ব বাড়ানো উচিত। নিঃসন্দেহে আমরা যদি এই মুহূর্তে বাস্তবতা মেনে নিই যে আমরা তো বিশ্বকাপটা খেলতে চাইনি, ভারতে যদি হতো, শ্রীলঙ্কা হলে আমরা খেলতাম, যেহেতু আমাদেরকে এখন বাদই দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে, সেখানে স্কটল্যান্ড এসেছে। বাস্তবতা মেনে এই মুহূর্তে বাংলাদেশের কি করা উচিত? কারণ সামনে যে ঘরোয়া লিগগুলো ছিল সেগুলো না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সবকিছু মিলে বিসিবি একটু টানাপোড়েনের মধ্যে রয়েছে, বেশ বিতর্কিত অবস্থায় তৈরি করেছে। বাংলাদেশ যদি যেহেতু নাই খেলবে, তাদেরকে আসলে ওই প্লেয়ারদের খেলার মধ্যে রাখতে গেলে কি করা উচিত? এবং বাস্তবতাটা মেনে এই ধরনের কেউ বলছে আইনি লড়াই করব, কেউ বলছে এটা করবো সেটা করবো, এগুলো তো আরো আমাদের ক্রিকেটটা নষ্ট করবে। একদম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার বিসিবির এখন ওই হাওয়াই শত্রু খোঁজা ওইটা বাদ দিতে হবে। মানে শত্রু আমাদেরকে এইসব বাদ দিয়ে এখন আমার বন্ধু খুঁজতে হবে। এবং ইন্টারন্যাশনালি আপনি যেটা সামনে আছে, বিশ্বকাপ ভুলে গিয়ে বিশ্বকাপ পরবর্তী যে সিরিজগুলো আছে, যাদের আসার কথা তাদের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হওয়া, আরেকটু সেই বোর্ডগুলোর সঙ্গে পার্সোনাল করা এবং প্রয়োজনে মানে ওই দলগুলোকে যাতে কেউ তাতিয়ে দিতে না পারে, সেই সুযোগটা যেন কেউ না দিতে পারে। আমি বারবার বলছি তৃতীয় পক্ষ যেন এখানে না আসে, সেই সুযোগটা কিন্তু তৈরি করে দেওয়া যাবে না এবং বিসিবি সেদিকে নজর দিতে হবে। এবং প্রয়োজনে ফরেন একটা উইং করা যেতে পারে বিসিবিতে, যারা কিনা এই যোগাযোগগুলো রাখবে। আমরা দেখেছি এই গত 14 দিন কিংবা 3 সপ্তাহ দেখেছি বিসিবি কিন্তু ক্রিকেট কূটনীতিতে ভীষণভাবে ব্যর্থ হয়েছে। তাদের কথা বলার লোকটা, আমি শুনেছি যে 1 ঘন্টার মিটিংয়ে হয়তো একজনই 40 মিনিট কথা বলছে, আরেকজন চুপ করে বসে আছে। তো এই ধরনের লোক কিংবা দিয়ে আসলে ওইভাবে আপনার পিআরটা করা যাবে না। এই পিআরের জন্য আলাদা আপনি উইং করতে পারেন বিসিবিতে, করতে হবে। আর সবচেয়ে বড় কথা আমি যেটা বললাম যে সবকিছু ভুলে আমাদের ঘরের যে সমস্যাগুলো আছে সেই ঘরের সমস্যাতে মনোযোগ দিতে হবে। আপনি কিন্তু এই মুহূর্তে আমরা হয়তো খেয়াল করছি না, ঘরোয়া ক্রিকেটাররা তারা কিন্তু বয়কট করে আছে অনেকগুলো ক্লাব, অনেক বিসিবির পদত্যাগ অসন্তুষ্ট আছে তাদের ভিতর। তো সব কিছু মিলে কিন্তু আমি মনে করি আমিনুল ইসলাম বুলবুলকে এই ঘরের অশান্তিটাও আগে নেভাতে হবে এবং কথা বলতে হবে, প্রচুর কথা বলতে হবে, বিভিন্ন জনের সাথে কথা বলতে হবে। শত্রু খোঁজা, খালি আমি মনে করলাম, সন্দেহ করলাম, শত্রু খুঁজলাম, ওটা না করে আপনার বন্ধু খুঁজতে হবে। বিশ্বকাপটা হলে হয়তো বা আপনিও বিশ্বকাপে যেতেন, বা আমাদের মতো যারা গণমাধ্যম কর্মী আমরা রয়েছে আমরা অনেকেই যেতাম। এখন সবাই একটা বিকল্প ভাবছে খুব স্বাভাবিকভাবে। তো সেটাই বলছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে তো বিকল্প ভাবা উচিত যে এই সময় একটা কোনো টুর্নামেন্ট নিয়ে আসা। দেখেন বিপিএলটা তো খুব তড়িঘড়ি করা হলো শুধুমাত্র বিশ্বকাপের জন্য। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ এই মুহূর্তে ভারতের বেঙ্গালুরুতে থাকতো। তো সেক্ষেত্রে কি আমরা এই মুহূর্তে দেশের বাইরে কোনো সিরিজ, সেটা হতে পারে বাংলাদেশের তুলনায় দুর্বল কোনো প্রতিপক্ষ কিন্তু খেলার মধ্যে থাকা, কিংবা তাদেরকে এনে 3-4টা দল মিলে কোনো একটা ট্রাইনেশন সিরিজ আয়োজন করা যেতে পারে? না, এইটা বাস্তবতা আসলে ভীষণ কম। কারণ আপনি দেখেন, খেয়াল করেন, আপনি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে 20টি দল। হ্যাঁ, এখানে কিন্তু আপনার নেপালও খেলছে। আপনি 20টি দলের বাইরে যে দলগুলো আছে, এই দলগুলো আপনার এখন খুঁজে পেয়ে আপনি একটা টেস্ট নেশন, আপনি যদি এখন নিউ জার্সি কিংবা ইউরোপের কোনো দল, হ্যাঁ, উগান্ডাকে নিয়ে এসে, আফ্রিকার কোনো দল উগান্ডাকেও নিয়ে আসেন, এটা আসলে আমার মনে হয় যে খুব একটা মানানসই হবে না। তার চেয়ে বরং ঘরোয়া ক্রিকেট যেটা বিসিএল, আমরা জানি বিসিএল শুরু হবে, সেটা করতে হবে। এবং এই মুহূর্তে আপনি দেখেন, এই মুহূর্তে কিন্তু আইসিসির কাছে বাংলাদেশের চেয়ে নেপাল বেশি গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ল্ড কাপে নেপাল অংশ নিচ্ছে, তাদের মিডিয়ার গুরুত্ব তাদের কাছে বেশি। সেখানে কিন্তু বাংলাদেশি মিডিয়া তাদের কাছে গুরুত্ব
তো না। এবং এইখানে আমরা যারা অভিমান করছি যে আমাদের কার্ড দেওয়া হয়নি, হয়তো অপমানিত বোধ করছি, এখানে অপমানিত বোধ করার কোনো কারণ নেই। এটা খুবই সিম্পল যে যেই সব দল অংশগ্রহণ করবে না সেই সব দেশের সাংবাদিকদের কার্ড প্রাধান্য দেওয়া হয় না। সো তারপর আমরা যেহেতু আমরা টেস্ট নেশন, অবশ্যই আমাদের সম্মান দেওয়া উচিত, আমাদের কিছু কিন্তু কার্ড আমরা দেওয়া উচিত। ক্রিকেটকে তো গ্লোবাল স্পোর্টস বলছি, Sports, হ্যাঁ। সেক্ষেত্রে ফিফাতেও তো আমরা মূল পর্বে খেলতে পারি না, তো সেক্ষেত্রে তো আমরা সাংবাদিকদের ভালো একটা অ্যাক্রিডিটেশন দেখি। তো ওই জায়গাটায় এবারই কেন ঘটলো এটা যে বাংলাদেশ যদি বিশ্বকাপটা নাই খেলতে পারতো, তারপরেও তো আমরা দেখি যে অনেক সাংবাদিক সেখানে যান, সেখানকার আইসিসি কে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা ওটা গ্লোবাল টুর্নামেন্ট নিয়েই চিন্তা করি যে ক্রিকেটের গ্লোবাল টুর্নামেন্ট এখানে বাংলাদেশ কেন না থাকলে পরে আমাদের মিডিয়ার উপস্থিতি থাকতে পারে। কিন্তু এইবার ব্যাপারটি কিন্তু আসলে ভিন্ন হয়ে গেছে। এবার যে ব্যাপারটি হচ্ছে নিরাপত্তা এবং সম্মানের কথা আমরা বলছি, সেখানে কিন্তু আমাদের ক্রিকেটাররা যাচ্ছে না, সেখানে আমাদের কিন্তু এখানে সমস্যা পেল দুই দেশে খেলাটা হবে, ভারত এবং শ্রীলঙ্কা। অ্যাক্রিডিটেশনটা তো শুধুমাত্র এইভাবেও দেওয়া যেত যে শুধুমাত্র শ্রীলঙ্কায় যে খেলাগুলো হবে সেগুলো আপনারা কভার করতে পারবেন, যেহেতু আপনাদের দেশ থেকে বলা হচ্ছে নিরাপত্তা শঙ্কা রয়েছে, সেটাও তো করা হলো না। না, যেটা হয় আপনি অ্যাক্রিডিটেশন কার্ডে তো আপনি লেখা থাকবে না যে অনলি ফর ইন্ডিয়া অর অনলি ফর শ্রীলঙ্কা। অ্যাক্রিডিটেশন কার্ডে কিন্তু লেখাই থাকবে যে T20 ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। সো এইখানে আপনার কিন্তু আপনি যখন অ্যাক্রিডিটেশন কার্ডটা নেবেন তখন কিন্তু দুই দেশেই আপনার মানে বিচরণের অনুমতি থাকবে। সুতরাং এইখানে আমার মনে হয় যে অবশ্যই আইসিসি সম্মান দেখানো উচিত, যেহেতু আমরা টেস্ট নেশন ক্রিকেট নেশন। সো আমাদের মিডিয়ার রিপ্রেজেন্ট থাকতে অবশ্যই থাকবো এখানে। তারপর আমি যেটা মনে করি যে এখানে অভিমান কিংবা অপমানের কিছু নেই। এখানে ভেরি মাচ ট্রু যে আমরা অ্যাক্রিডিটেশন কার্ড কম পাবো এবং কিছু কিছু কার্ড পেয়েছে অনেক সাংবাদিক। এই আলোচনার সঙ্গে একটু যুক্ত করতে চাই যে কলকাতায় যে নিপা ভাইরাসটা, সেটা কিন্তু বেশ সংক্রমণটা বেড়েছে এবং এটাও একটা আইসিসির মাথায় হাত বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যারা রয়েছেন তাদেরও কিন্তু চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে, কারণ কলকাতায় তো অনেকগুলো খেলা রয়েছে। এটা নিয়ে আপনি কতটুকু চিন্তিত বা কি বলবেন? এটা না, এটা কি হয়েছে আমার যেটা মনে হয় যে নিপা ভাইরাস বলেন আর করোনা ভাইরাস বলেন, কোনো ভাইরাসে আসলে এখন T20 বিশ্বকাপ আপনার নড়চড় হবে না, একমাত্র যদি পিসিবির বয়কট ভাইরাস এটা কিছু নাড়া দিতে পারে। মানে পিসিবি যদি বয়কট করে টুর্নামেন্টটা তাহলে হয়তো এই টুর্নামেন্টটা নাড়া হবে, কিন্তু সেটার সম্ভাবনা আমি মনে করি যে 0%। পাকিস্তান খেলবে এবং সব কিছুই হবে, হয়তো সতর্কতা বাড়বে, আপনি এয়ারপোর্টে স্ক্রিনিংটা থাকবে বেশি এবং কলকাতায় হয়তো অন্যান্য কিন্তু এত দর্শককে আপনি কিভাবে কি করবেন? মানে সেক্ষেত্রে হয়তো বা এয়ারপোর্টে যারা আসবেন প্লেয়াররা তাদেরকে আপনি একটু স্বাস্থ্য পরীক্ষাটা করে দেখলেন, কিন্তু মাঠে যারা দর্শক থাকবেন এত পরিমাণ দর্শক, তাদেরকে কিভাবে কি করা যাবে? না, দর্শক কত পরিমাণ বিদেশি দর্শক কতটা থাকবে আমি জানি না। যেখানে বাংলাদেশ নেই এমন একটি আয়োজন, সেখানে আসলে আয়োজনটা বৃথা আমি মনে করি যে এটা রং হারাবে। এবং আপনি দেখেন যে বাংলাদেশের খেলার কথা ছিল কলকাতার ম্যাচগুলো, সেখানে স্কটল্যান্ড খেলবে, বাংলাদেশ থেকে যে দর্শকগুলো যেত সেখানে তত পরিমাণ দর্শক নিশ্চিত আপনি স্কটল্যান্ড থেকে আসবে না। তো আমার মনে হয় না ওরকম ধরনের দর্শকদের জন্য হয়তো স্বাস্থ্য কোনো বিধি দিয়ে দিতে পারে কিংবা করতে পারে, বাট আমার মনে হয় না অতটা ইম্প্যাক্ট পড়বে। যতটা মানে শোনা যাচ্ছে ওই সতর্কতা হয়তো বাড়বে। একটু শুরু থেকে একটু আলোচনা আসতে চাই যে আমরা কি একটু বেশি আবেগপ্রবণ হয়ে এই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম কিনা যে বিশ্বকাপে খেলবো না এই শর্ত না হলে? এটাকে আরো একটু প্রফেশনালি কি হ্যান্ডেল করা যেতে পারতো কিনা, যেটা মিডিয়াতে না আসতে পারতো, বা মিডিয়াতে আসার কারণে এই জিনিসটা পাবলিক একটু তাতিয়ে গেছে? কি মনে হচ্ছে এখন একটু আফসোস হচ্ছে কিনা কোনোভাবে? না, আপনি দেখেন যে এইটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে পক্ষে বিপক্ষে, বাট এট দ্য এন্ড আপনার এইটাই বাস্তবতা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে আমার সোনার বাংলা বাজবে না, লাল সবুজ থাকবে না। তো এটা আসলে যে কোনোভাবে দেখেন যারা ক্রিকেটের সঙ্গে জড়িত ক্রিকেটের তাদের কিন্তু কষ্ট দিয়েছে, তারপরেও তারা চাপা দিয়ে রেখেছে দেশের স্বার্থে, কারণ এখানে সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা এবং সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই সেটা আমরা সম্মান করি এবং সেটা মানি। তো তারপরে আমার মনে হয় যে আপনি বিসিবির যে জায়গা থেকে আপনি কথাটা বললেন যে ক্রিকেট বোর্ড কিছু করতে পারতো কিনা, ক্রিকেট বোর্ডের কাছে আমরা তাকিয়েছিলাম যে তারা কিছু করবে কিনা, তারা কোনো অপশন দিবে কিনা। আমরা দেখেছি যে শুরু থেকেই কোনো অপশন নাই, একদম পয়েন্ট অফ নো রিটার্নে আমরা চলে গিয়েছি। কোনো আলোচনা কিছু করতে হলে কিন্তু আপনার অপশন রাখতে হয়, সেই অপশনে আমরা যাইনি। তো আমার মনে হয় যে এটা আবেগ বলেন, একটা তো ছিলই, মুস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে এটা অপমানিত বোধ করেছি আমরা কিন্তু সেই পরে কিন্তু আমরা প্রতিবাদটা জানিয়েছি, কিন্তু আমাদের প্রতিবাদের ধরনটা হয়তো অন্যভাবে হতে পারতো। আমরা কিন্তু এখনও একটা সিঙ্গেল নোট দেইনি বিসিসিআইকে যে আমাদের মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হয়েছে, তারা কিন্তু কোনো জবাব দেয়নি কেন বাদ দেওয়া হয়েছে। আমরা শুরু থেকেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো আমার মনে হয় যে এটা অবশ্যই, আমরা তো আবেগপ্রবণ জাতি এবং আমরা দেখেছি সব কিছু
সবকিছুতে আমাদের আবেগটা আছে সঞ্জয় শাহ পিয়াল, কিন্তু এখন এই মুহূর্তে কিছু করার নেই, বাস্তবতা মেনে নিতে হবে। বাস্তবতা। কারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকবার আরো বেশি হয়তো বা ভাবা উচিত ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।